যা হোক, সবাইকে আবার শুভকামনা জানাচ্ছি। তো এখানে আমরা ছিলাম, আমরা এতক্ষণ যে আলোচনা করেছিলাম সংযোগ বিচ্ছিন্ন কারণে আর কন্টিনিউ করতে পারলাম না, সেটা হচ্ছে বাংলাদেশের বনাঞ্চল। এই বনাঞ্চলে আমরা আলোচনা করেছিলাম, তিনটা ভাগ পেয়েছি দেখেছি। একটা হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা এবং চিরহরিৎ বৃক্ষের বনাঞ্চল, এবং যেটা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। আরেকটা পেয়েছি ঢাকাতে, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, যেটাকে আমরা পাতাঝরা বৃক্ষের বনভূমি বলেছি। আর একটা সুন্দরবনে পেয়েছি, যেটাকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলেছি, হ্যাঁ, বা স্রোতজ বৃক্ষের বনভূমি বলেছি। তো এবার আমরা সিলেটের অ্যানালাইসিস, সিলেটকেও আমি একসাথে একটু বলে দিই। সিলেটও আমাদের এখানে চট্টগ্রামের অঞ্চলের সাথে পড়বে। তো আমরা এটার বৈশিষ্ট্য আমরা আলোচনা করব একটু পরে আবার। আর শাল ফরেস্ট যেটা ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, এদের সাথে হচ্ছে দিনাজপুর আর রংপুর। দিনাজপুর রংপুরে যে ছোট ছোট দেখা যাচ্ছে ওগুলো। তো তো এখানে তোমাদের চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের যে বনভূমি, ওটাকে আরেকটা নামে বলা হয় হচ্ছে ক্রান্তীয়, যেটা বললাম ক্রান্তীয় অঞ্চলের বনাঞ্চল। এখানে তোমার বৈশিষ্ট্যগুলো আমরা কি জানি, প্রথম বৈশিষ্ট্য ছিল আমাদের অবস্থান। একটু বলে যাও তো অবস্থান কি কি? আমি তো এর আগের সেশনে অনেকক্ষণ বলেছি অবস্থান কি কি বলতো। আমি খাড়াবাসের কথা বলতে গিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। খাড়াবাস মনে আছে তোমাদের? মিউট করে দাও সবাই। খাড়াবাসের কথা মনে আছে? খাগড়াছড়ি খা, তারপরে র দিয়ে রাঙামাটি, রা দিয়ে, তারপরে বা দিয়ে বান্দরবান, বাঁশের স দিয়ে হচ্ছে কক্সবাজার বলেছিলাম, তারপরে চট্টগ্রাম। মনে আছে? আচ্ছা, এরপরে হলো তোমার সিলেটকে মনে রাখতে বলেছিলাম সূচি ও মু দিয়ে। হ্যাঁ, সিলেট। জি ম্যাম, এটা মনে আছে। আচ্ছা, তো তাহলে কি 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 বলো তো? সু দিয়ে কি হবে? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। তারপরে সু সি, সি দিয়ে কি হবে? সিলেট। হ্যাঁ, তারপর হমু, হ, হ দিয়ে হলো হবিগঞ্জ। হ্যাঁ, তারপর মৌলভীবাজার। মৌলভীবাজার। তাহলে এই এই এলাকাগুলো হচ্ছে এভারগ্রিন ফরেস্টের অন্তর্ভুক্ত, চিরহরিতের। হ্যাঁ, তারপরে আমরা এখন যেহেতু আমাদের ক্লাসটা দ্রুত করতে হচ্ছে একটু, তাহলে আর বেশি ডিটেল আর যেতে পারছি না। এবার অবস্থান কত বললাম, আবার ওদের অবস্থান কতটা বলো। শাল ফরেস্টের অবস্থান বলো, পাতাঝরা বৃক্ষের। টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, এইগুলো, সাথে দিনাজপুর, রংপুর। এখানে আবার একটা ছোট ডিভিশন আছে, তোমাদের এমসিকিউতে হয়তো আসতে পারে। দিনাজপুর এবং রংপুরের ওই জায়গার বনগুলোকে বলা হয় বরেন্দ্র বনভূমি। আর এখানে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা রিজিয়নের যে ফরেস্টটা, সেটাকে বলা হয় ভাওয়ালের গড়, ভাওয়াল ও মধুপুরের গড়। আচ্ছা, অবস্থান কথা বললাম। একইভাবে সুন্দরবনের অবস্থানগত বৈশিষ্ট্য বলবো। স্রোতজ বৃক্ষের খুলনা, তারপরে বলো দেখি কি হতে পারে, সাতক্ষীরা, তারপর বলো বরিশালের বরগুনা, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, বরগুনা। ও আচ্ছা, আমার তো অনেক ক্যালকুলেশন হয়ে গেছে। আমি যে এতক্ষণ ডিসকানেক্ট ছিলাম, আমার জুমে কিন্তু ঠিকই কাউন্ট হয়ে গেছে আমি যে টাইমে আছি। এটা জি ম্যাম, এই যে আমার এখন সিগন্যাল চলে আসলো। আচ্ছা, যা হোক, তো এখন অবস্থানগত বৈশিষ্ট্য বললাম। এরপরে আমরা তোমাদের তাহলে আজকের কাজ থাকবে হলো এটা, বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের বর্ণনা। এই যে এখানে লেখা আছে চিরহরিৎ বনভূমির কয় প্রকার, অবস্থানগত বৈশিষ্ট্য, আয়তনগত, মৃত্তিকা, উত্তাপ, বৃষ্টিপাত, উদ্ভিদ, প্রাণী, বিবিধ এবং মানচিত্র করে আলাদা। হ্যাঁ, আমি এটা অনলাইনে তোমাদের ক্লাস ছাড়তে পারি বা না পারি, তোমরা ক্লাস রেডি করে নিবা। তো আমি একটা করে দিয়েছি তোমাদেরকে, বাকিগুলো তোমাদের অবশ্যই বাড়ির কাজ। তো একটা যেটা করে দিয়েছি সেটা একটু দেখি। ক্রান্তীয় চিরহরিত পাতাঝরা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, এটাতে এতক্ষণ আমি বললামই। আয়তন হচ্ছে 14,000 বর্গ কিলোমিটার। জাস্ট খেয়াল করো, আমাদের দেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তার মানে আমরা যদি রাউন্ড ফিগার আর একটু চিন্তা করি, তাহলে হচ্ছে 1,47,000 মানে কত? 147,000, তাই না? 147,000 বা 147,500 আর কি, ওই জায়গাটুকুর মধ্যে 14,000 মাত্র বনভূমি, এই চিরহরিতটা পড়েছে। 14,000, যেখানে 147,000 আমাদের পুরো জায়গা আছে। একটা দেশে কিন্তু 25% বনভূমি থাকা চাই, মানে একটা সুস্থ এনভায়রনমেন্টের জন্য।
তো সেই হিসেবে 1 লক্ষ যদি বর্গ কিলোমিটার আমাদের জায়গা থাকে, 25,000 তো বনভূমি থাকা উচিত। আবার 1,47,000 মানে তো প্রায় 1.5 লক্ষ। 1.5 লক্ষ হলে তাহলে তো আমাদের প্রায় হিসাব করো, 25-এর সাথে আরো প্রায় 13.5 যোগ করো, তাহলে প্রায় তোমার 37-38% কমপক্ষে আমাদের 37-38 হাজার বর্গ কিলোমিটার আমাদের বনভূমি থাকা উচিত ছিল। এখন আমরা হিসাব করব আমাদের আদৌ কত হাজার আছে। আমরা তো ক্যালকুলেশন করে পেয়েছি 37-38 হাজার বর্গ কিলোমিটার। আচ্ছা, এখানে 14,000 বর্গ কিলোমিটার পেলাম। মৃত্তিকা কিরকম? আচ্ছা, ক্রান্তীয় পাতাঝরা, যেটা এখানে আমি মানচিত্র দিয়েছি, দেখো এই যে ঢাকা অঞ্চলের, তো ওদের এর আয়তন কত? এটা আমি এখানে দিই নাই, ইচ্ছা করে তুলি নাই যেন তোমরা বাড়ির কাজ করতে পারো। এটা হলো মূলত আমি আমার জন্য করে নিয়েছি 1,338 বর্গ কিলোমিটার। এর আগে দেখো 14,000। তার মানে সবচেয়ে বড় বনভূমি যদি তোমার এমসিকিউতে আসে, তোমাকে অ্যান্সার করতে হবে চট্টগ্রামকে। আবার যদি ক্রান্তীয় কথা আসে তাহলে অবশ্যই 1,000। দেখো কত ডিফারেন্স, 14,000 আর 1,338 বর্গ কিলোমিটার। আচ্ছা, এরপরে আমরা স্রোতজ বনভূমির ক্ষেত্রে আসি, সেটাও আমি এখানে লিখি নাই। এটা হচ্ছে আসলে তোমার 4,192 বর্গ কিলোমিটার, 4,192 বর্গ কিলোমিটার। তাহলে 14,000, তারপরে এটা হচ্ছে 1,300, আর এটা হচ্ছে 4,000। 14, 1 আর 3, 4 কত হয়? 14 1 15, 15 আর 4 19, প্রায় 19,000 সামথিং বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় 20,000-এরও কম বর্গ কিলোমিটার আমাদের বনভূমি আছে, যেখানে আমরা হিসাব করে পেয়েছি প্রায় 37,000 বর্গ কিলোমিটারের মতো আমাদের বনভূমি থাকা উচিত ছিল। সেই জায়গায় আমাদের মাত্র আছে 20 কিলোমিটার, 20 বর্গ কিলোমিটার, 20,000 বর্গ কিলোমিটার, সরি। আচ্ছা, এরপরে আমি যেটাতে যাব, আয়তনের কথা শেষ, অবস্থানের কথা শেষ, এবার মৃত্তিকায় আসি। মৃত্তিকা, তো মৃত্তিকা এখানে আমি তোমাদের বইয়ের স্টাইলে লিখেছি বেলে পাথর ও কর্দমশিলা, পাহাড়ি মৃত্তিকা। তারপরে আরেকটা হচ্ছে তোমার, অর্থাৎ ক্রান্তীয় পাতাঝরার ক্ষেত্রে হচ্ছে তোমার লৌহজাত পদার্থ, হ্যাঁ, মিশ্রিত লাল ও হলুদ। এইগুলো এত কঠিন করে মনে না রেখে তুমি শুধু সহজ মনে রাখবা। এই প্রথমটা ধরো ক্রান্তীয় চিরহলুদ, বেলে পাথর বালির কথা মনে রাখবে, কর্দমশিলা তুমি কাদার কথা মনে রাখবে। তার মানে ওখানে মৃত্তিকাতে বালি আছে, কাদা আছে। পাহাড়ের মৃত্তিকা একটু লাল, আয়রন সমৃদ্ধ, ওইটাই মনে রাখবে। তাহলে বালি কাদা একটু মনে রাখলে তো তুমি বাকিটা, বালিকে তুমি ফ্যাশন করে বেলে পাথর, কাদাকে তুমি ফ্যাশন করে কি কর্দমশিলা, এভাবে তো লিখতে পারবে। তোমার মনে রাখার জন্য ছোট করে সেটা তুমি মনে রাখবে আর কি, ছোট শব্দগুলো মনে রাখবে। এবারে ক্রান্তীয় পাতাঝরার ক্ষেত্রে যেটা বলেছিলাম, লৌহজাত পদার্থ মিশ্রিত লাল ও হলুদ রঙের বালিময় কর্দম মৃত্তিকা। তো কঠিন করে তুমি লিখতে পারবা ক্লাসে বা পরীক্ষায় আসলে, কিংবা তোমার এমসিকিউতে আসলে। তোমাকে মনে রাখতে হচ্ছে আয়রন, মাটিতে আয়রন থাকে, এই কারণে তো আমরা পানিতেও আয়রন পাই। তো তাহলে আয়রন মিশ্রিত মাটি, আরেকটা হচ্ছে তোমার বালি, এই যে ক্রান্তীয় পাতাঝরার জন্য মনে রাখবে। এখন আয়রন মিশ্রিত মাটিকে তুমি যে কিনা বুঝো আয়রনটা কি, সে অনেক ভাবে লিখতে পারবে। আয়রন মিশ্রিত মানে কি, লৌহ মিশ্রিত। তারপরে কি এখানে বলেছি কি, লৌহ মানে কি, আমরা বলি না যে পানিতে অনেক আয়রন, সে কারণে আমাদের দাঁতগুলো না লাল হয়ে গেছে, এটা আমি বলি। তার মানে কি, আয়রন মানে লাল হয়ে যায়। কমলা খাও, সরি আপেল খাও, কিংবা একটু পেয়ারা খাও, খেয়ে একটু রেখে দিলে কিন্তু লাল হয়ে যায়, তার মানে ওখানে আয়রন থাকে ভালো, এই কারণে। তাহলে আয়রন মানে লালচে হয়ে যায়। তাহলে এখন আয়রন মিশ্রিত মাটিকে তুমি লাল মিষ্টি লৌহ মিশ্রিত রক্ত লালের কর্দম, এইভাবে করে করে তো অনেক কথাই বলা যায়। মূলত মনে রাখতে হবে আয়রন আর বালি। আচ্ছা, এরপরে আমার স্রোতজ বনভূমির ক্ষেত্রে বলবো বালি, কাদা ও উর্বর পলল। ওখানে বালি আছে, কাদা মনে রাখবো, যেটা আগেও আমাদের মনে রাখতে হয়েছিল চট্টগ্রামের জন্য। বালি মনে রাখতে হয়েছে, কাদা মনে রাখতে হয়েছে। এবার নতুন করে যেটা মনে রাখবো স্রোতজ বনভূমির ক্ষেত্রে, নতুন করে মনে রাখবো লবণাক্ত মাটি। চট্টগ্রামে যা যা ছিল স্রোতজ বনভূমিতে, তা নতুন করে মনে রাখবো হচ্ছে লবণাক্ত। যেহেতু তোমরা জানো স্রোত দিনে 2 বার এসে ভিজিয়ে দিয়ে যায়, তো ওখানে তো লবণ পানি ঢুকে, তাই লবণাক্ত মাটি। তো আর 3 মিনিট 3.5 মিনিট আছে। তো বেলে, আচ্ছা, এরপরে উত্তাপটা আমি, এটা তো আর বলার কিছু নাই।
দ্রুত বলে যাই, গড় উত্তাপ হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং ক্রান্তীয় অঞ্চলের গড় উত্তাপ হচ্ছে তোমার 27 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং তোমার স্রোতজ বনভূমিটা তুমি নিজেই বের করে নেবা, নিজের কাজ। এরপরে বৃষ্টিপাত 204 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত ক্রান্তীয় অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে। আর তোমরা জানো এখানে এত তাপ কেন, এত বৃষ্টি কেন, তোমরা এটা জানো এরা তাপ কেন, সেটা বোঝার জন্য তুমি পঞ্চম অধ্যায়ের জ্ঞান কাজে লাগাবে। পঞ্চম অধ্যায় কি ছিল, যে স্থান সমুদ্রের যত কাছে, হ্যাঁ সমুদ্র থেকে ভূমিভাগের দূরত্ব অনুযায়ী কিন্তু তাপমাত্রাটা ভ্যারি করে। হ্যাঁ, সমুদ্রের যত কাছে তাপমাত্রা ততটা বেশি হয়, মানে তাপ তত ধরে রাখতে পারে। আমরা জানি পানি কিনা তাপ ধরে রাখে, যদিও পানি ঠান্ডা হওয়ার কথা, তাপ ধরে রাখতে পারে। এ কারণে রাজশাহী দ্রুত উত্তপ্ত হয় আবার ঠান্ডাও হয়ে যায়, আবার কক্সবাজার দ্রুত উত্তপ্ত হয় না আবার দ্রুত ঠান্ডাও হয় না, তাপটা ধরে রাখে। হ্যাঁ, এই কারণে তাপ একটু বেশি হয়। তারপরে ক্রান্তীয় পাতা ঝরা যেটা, সেখানে আর একটু কম হয়, 27 থেকে 33 স্রোতজ বনভূমি করে নিবে। এরপরে বৃষ্টি বললাম, ওখানে তো উপকূলীয় অঞ্চল, পানি আছে, বে অফ বেঙ্গল আছে, সো এখানে অনেক বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। 204 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। আর ক্রান্তীয় পাতা ঝরা যেটা, সেখানে হচ্ছে তোমার 200 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। হ্যাঁ, আর সুন্দরবন যেটা, সেখানে আমরা দেখি 200 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় দেখি। এরপরে বৃক্ষ, সেগুন, গর্জন, গামারি, মেহগনি, রাতা, চম্পা। এরপরে আমি উল্লেখযোগ্য আরো কিছু বৃক্ষ এখানে দিয়েছি, অর্থনৈতিক, সেগুন, গর্জন, চাপালি, জারু, তেরসুল প্রভৃতি অর্থনৈতিক বৃক্ষ এখানে আছে। তো এরপরে আর পাতা ঝরা বৃক্ষের বনভূমি তো মুখস্থ তুমি দিতে পারো, ছোটবেলা থেকে পড়ে আসছো, শাল বৃক্ষের বনভূমিটার নামই শাল ফরেস্ট। এরপরে স্রোতজ বৃক্ষ, স্রোতজ বৃক্ষে তোমরা সুন্দরী, ধুন্দল, গয়রা, কেওয়া, কেওয়া কি জানি বলো না তোমরা, কেওড়া, কেওড়া, গেওয়া, গরান, এগুলো বলবে। হ্যাঁ, তো যা হোক, এখন আমাদের আর 1 মিনিট বাকি আছে। আমি না এগুলো আলোচনা করতে চেয়েছিলাম, হয়নি, কিন্তু মনে হয় ইন্টারনেট কি প্রযুক্তিও চাইনি তোমাদেরকে এটা আমি ব্যাখ্যা করে দিই, কারণ এটা এতই সহজ, ভাবলো যে টিচার আর কি সময় নষ্ট করবে। যে দেখো, বনজ সম্পদের উপকারিতা প্রয়োজনীয় দ্রব্য তৈরিতে, আসবাবপত্র তৈরিতে, তারপরে শিল্প, কৃষিতে, পরিবহন ও যোগাযোগে, পর্যটনে। এখন কেটে যাবে, আমরা চলে যাই। যা হোক, আজকে তাহলে তোমাদের আমি একটু রেকর্ডিং এ তোমাদেরকে দেখি রেকর্ডটা করে নিতে পারি কিনা। মূল্যায়নটা হচ্ছে এটা, তোমরা নিজেরাই যদি পারো যে নিজেরা এটা নিয়ে মূল্যায়নটা পরীক্ষা দিয়ে আমাকে কালকে দিবা, যেহেতু আজকে আমরাই করতে পারি নাই। ধন্যবাদ, কেটে গেল মনে হয় এখনই। তো সবাই ভালো যথাসময়ে ক্লাস পৌঁছিয়ে দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কই এখন তো আবার কাটে না, কেটে যাবে একটু পরে।